ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট: যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে, হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। IRGC আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয়, তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমেই এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। IRGC তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে, ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। IRGCর এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট: যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন, এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী। সাগরের গভীর তলদেশে লুকিয়ে আছে এক নীরব শক্তি, সাবমেরিন। আধুনিক সামরিক বিশ্বে শুধু আকাশ বা স্থলও নয়, সমুদ্রের গভীরেও চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই লড়াইয়ে যে দেশ যত বেশি শক্তিশালী, তাদের সামরিক ক্ষমতাও তত বেশি। চলুন এক নজরে দেখিনি সাবমেরিন শক্তিতে কারা এগিয়ে এবং এই তালিকায় ইরান কোথায় আছে। সাবমেরিন শক্তিতে কে এগিয়ে? সামরিক সক্ষমতা নিরূপণকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বের 42টি দেশের কাছে সাবমেরিন রয়েছে। কিন্তু এই শক্তির দৌড়ে সবার চেয়ে অনেক এগিয়ে আছে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। অত্যাধুনিক প্রযুক্তি, পারমাণবিক শক্তিচালিত রণতরী এবং 70টি শক্তিশালী সাবমেরিন নিয়ে তাদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন আমল থেকেই দুই পরাশক্তির মধ্যে সামরিক প্রতিযোগিতা চলে আসছে। আকারে ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধ জাহাজ ও 63টি সাবমেরিন নিয়ে রাশিয়া নৌপথে তাদের দাপট ধরে রেখেছে। চীন সামরিক সক্ষমতায় এশিয়ার অন্যতম শীর্ষ দেশ চীন। গত কয়েক দশকে তাদের নৌবাহিনী দ্রুত উন্নতি করেছে। 61টি সাবমেরিন নিয়ে চীন এখন এই তালিকার তৃতীয় স্থানে। ইরানের সাবমেরিন শক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথের পাশে অবস্থিত হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো তাদের জন্য অত্যন্ত জরুরি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরানের কাছে 25টি সাবমেরিন রয়েছে, যা তাদের এই তালিকায় চতুর্থ স্থানে রেখেছে। এটি অনেকের কাছে বিস্ময়কর হতে পারে, কারণ প্রায়শই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা সত্ত্বেও ইরান তাদের নৌবাহিনীকে বেশ শক্তিশালী করতে পেরেছে। অন্য দেশগুলোর অবস্থান শীর্ষ 3 দেশ ছাড়াও আরও কয়েকটি দেশ সাবমেরিন শক্তিতে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে কম মনোযোগ দিলেও বর্তমানে জাপান তাদের নৌবাহিনীকে আধুনিক করছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে কম মনোযোগ দিলেও বর্তমানে জাপান তাদের নৌবাহিনীকে আধুনিক করছে। 24টি সাবমেরিন নিয়ে তারা পঞ্চম স্থানে। দক্ষিণ কোরিয়া প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে দক্ষিণ কোরিয়া তাদের সামরিক শক্তি, বিশেষ করে নৌবাহিনীকে উন্নত করতে সবসময় সচেষ্ট। বর্তমানে তাদের 22টি সাবমেরিন রয়েছে। ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় থাকা চীনের কারণে ভারত তাদের নৌবাহিনী আধুনিকায়নের উপর জোর দিয়েছে। তাদের বহরে রয়েছে 18টি সাবমেরিন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি নৌবাহিনীও কম শক্তিশালী নয়। তাদের বহরে 13টি সাবমেরিন রয়েছে। তুরস্ক ভৌগোলিকভাবে সাগর ঘেঁষা হওয়ায় তুরস্ক ঐতিহাসিকভাবে নৌশক্তির গুরুত্ব বুঝেছে। আধুনিক তুরস্ক সেই ঐতিহ্য ধরে রেখে 13টি সাবমেরিন নিয়ে এই তালিকায় রয়েছে। গ্রিস ইউরোপের অনেক শক্তিশালী দেশের তুলনায় সাবমেরিন শক্তিতে এগিয়ে গ্রিস। দেশটির নৌবাহিনীর কাছে 2025 সালে মোট 10টি সাবমেরিন রয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সাবমেরিন শুধু একটি যুদ্ধাস্ত্র নয়, এটি সামরিক শ্রেষ্ঠত্বের এক নীরব প্রতীক। সাগরের অতল গভীরে লুকিয়ে থাকা এই শক্তি অনেক সময় আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়।
পারমাণবিক সাবমেরিনের ছায়া, ট্রাম্প মেদভেদেভের বাকযুদ্ধ কি যুদ্ধের সূচনা? ঘড়ির কাঁটা রাতে নীরবতা ভেঙে দিচ্ছে। ওয়াশিংটনের আকাশে থমথমে মেঘ। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ভেসে আসছে এক শীতল নির্দেশ। ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া আলটিমেটামের সময়সীমা কমিয়ে এখন মাত্র 10 থেকে 12 দিন করা হয়েছে, কিন্তু রাশিয়া তাতে কর্ণপাত করেনি। বরং ক্রেমলিনের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একের পর এক উস্কানিমূলক মন্তব্যে আগুন জ্বলছে। মেদভেদেভ যেন সোশ্যাল মিডিয়ার যুদ্ধে নেমেছেন। প্রথমে এক্স এবং পরে টেলিগ্রামে পোস্ট করে তিনি ট্রাম্পের আলটিমেটামকে খেলা বলে উপহাস করেছেন। তিনি স্পষ্টতই বলেছেন, ট্রাম্পের এই ধরনের হুমকি শুধু রাশিয়া ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পও থেমে থাকেননি। তিনি মেদভেদেভকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন এবং তাকে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করতে সতর্ক করেছেন। এরপরেই আসে সেই চমকপ্রদ টুইস্ট। দিমিত্রি মেদভেদেভ, যার কথায় রাশিয়ার পারমাণবিক শক্তির এক শীতল ছায়া নেমে আসে, তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন দ্য ওয়াকিং ডেড টিভি সিরিজের কথা এবং সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভয়াবহতা। যদিও মেদভেদেভ নিজেও বলেছেন যে এর কোনো অস্তিত্ব নেই, তবুও তার এই মন্তব্য যেন বাতাসে পারমাণবিক আতঙ্কের বীজ ছড়িয়ে দেয়। এই ডেড হ্যান্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। ডেড হ্যান্ড ছিল স্নায়ু যুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ছিল বলে দাবি করা হয়। এই ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কখনো যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা হতে পারে। অর্থাৎ সব মৃত বা ডেড হয়ে গেলে এই ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক হামলা করা যেত। সোভিয়েত ইউনিয়ন কখনো সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি, তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন 1985 সালে এই ব্যবস্থা মোতায়েন করা হয়। রাশিয়ার হাতে আজও এই ব্যবস্থা আছে। মেদভেদেভের এই মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্ট দেন। তিনি লেখেন, এইসব মূর্খ এবং জ্বালাময়ী কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে, সে কারণেই আমি এই ব্যবস্থা নিয়েছি। তিনি আরও যোগ করেন, আমি 2টি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। ট্রাম্প অবশ্য যথাযথ অঞ্চল বলতে ঠিক কোথায় সাবমেরিনগুলো পাঠানো হয়েছে তা স্পষ্ট করেননি। সাবমেরিনগুলো কেবল পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্র বহন করছে তাও তিনি জানাননি। ট্রাম্প বলেন, রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করেন। তাকে বলছে, ভেবে চিন্তে কথা বলুন, তিনি খুব বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন। সারা বিশ্ব এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 2 পারমাণবিক শক্তি প্রধানদের মধ্যে এই বাকযুদ্ধ কি কেবল কথার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সংঘাতের ইঙ্গিত? মেদভেদেভের ডেড হ্যান্ড মন্তব্যের পর ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ কি সত্যি শুধু কথার পৃষ্ঠে কথার জবাব? যুদ্ধ নাকি রণহুঙ্কার? ট্রাম্পের আলটিমেটাম, বিশ্ব কি এক নতুন মোড়ের সামনে? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সময়টা 8ই আগস্ট। বাতাসে বারুদের গন্ধ আর বিশ্বের 2 পরাশক্তির মধ্যে এক স্নায়ু যুদ্ধের তীব্রতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্পের চোখে এখন এক অস্থিরতা। তার দেয়া 24 ঘন্টার আলটিমেটামের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়নি। বরং রুশ প্রেসিডেন্ট পুতিন তার আক্রমণ আরও তীব্র করেছেন। ট্রাম্পের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে আর এখন তার ধৈর্য প্রায় শেষ। এক সময়কার বন্ধু পুতিন এখন তার চক্ষু সুদ। ট্রাম্প একটি চূড়ান্ত আলটিমেটাম জারি করেছেন, 8ই আগস্টের মধ্যে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। কিন্তু পুতিন কি মাথা নত করবে? ক্রেমলিনে বসে পুতিন হয়তো মুচকি হাসছেন, কিন্তু তিনি ভালো করেই জানেন পারমাণবিক শক্তিধর কোনো দেশকে হুমকি দেয়া এতটা সহজ নয়। এই পরিস্থিতিতে হঠাৎই ট্রাম্পের সঙ্গে তীব্র বাক্য বিনিময় শুরু হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের। মেদভেদেভ ট্রাম্পের এই আলটিমেটামকে খেলা বলে কটাক্ষ করেছেন, আর ট্রাম্পও তাকে ব্যর্থ প্রেসিডেন্ট বলে পাল্টে আক্রমণ করেছেন।
মেদভেদেভ রাশিয়ার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে যে মন্তব্যটি করেছেন তা যেন যুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, মেদভেদেভের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। এই উত্তেজনার মধ্যে মার্কিন রাজনীতিতে একটি চাঞ্চল্যকর টুইস্ট এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার মন্তব্য যেন এক ভিন্ন সুর এনে দেয়। রুবিও অকপটে স্বীকার করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব। তার মতে দুই দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর। এমন একটি যুদ্ধ শুরু হলে এর ফল হবে ভয়াবহ। তিনি বলেন, এটি এমন কিছু নয় যা আমরা কখনো দেখতে পাব। কিন্তু রুবিওর এই মন্তব্য শান্তি প্রতিষ্ঠা করে না, বরং নতুন এক আশঙ্কার জন্ম দেয়। তিনি মনে করেন মূল ভয়টা যুদ্ধ নিয়ে নয়, বরং ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনার বৃদ্ধি নিয়ে। যেহেতু প্রচলিত সামরিক সক্ষমতার দিক থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে না, তাই তারা হয়তো শেষ পর্যন্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে পারে। রুবিওর এই বিশ্লেষণ যেন এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ট্রাম্পের আলটিমেটাম, মেদভেদেভের হুমকি আর রুবিওর সাবধান বাণী, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সূক্ষ্ম ভারসাম্যহীনতার উপর দাঁড়িয়ে আছে। 8ই অগস্ট কি সত্যি কোনো যুদ্ধের ঘণ্টা বাজাবে, নাকি পুতিন শেষ মুহূর্তে ট্রাম্পের কথায় সাড়া দেবেন, নাকি দুই পরাশক্তির এই আলটিমেটাম আর পাল্টা হুমকির খেলা শেষ পর্যন্ত নতুন কোনো সংঘর্ষের জন্ম দেবে? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে নতুন ঝড়ের পূর্বাভাস? গাজা থেকে শুরু করে সমগ্র ভূখণ্ডে চলা সংঘাতের উত্তাপ যখন কিছুটা থিত হচ্ছিল, ঠিক তখনই যেন তেহরান থেকে ভেসে এলো এক হুঙ্কার। এই বার্তা কেবল কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইসরায়েলের প্রতি এক সরাসরি এবং শীতল চ্যালেঞ্জ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে শোনা গেল সেই হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি সম্পূর্ণরূপে সংরক্ষিত আর তা গুলি চালানোর জন্য প্রস্তুত। এই বাক্যটি যেন এক সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপের মতো। এটি নিছক একটি ঘোষণা নয়, বরং এক সুদূর প্রসারী কৌশলের ইঙ্গিত। হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা ইসরায়েলি হুমকিকে বিন্দুমাত্র হালকাভাবে দেখছেন না, বরং তিনি ইসরায়েলকে আখ্যা দিয়েছেন এক শত্রু এবং একগুঁয়ে প্রতিপক্ষ হিসেবে, যার ইতিহাস আগ্রাসন ও অপরাধের সাক্ষী। তার মতে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড শুধু গত 2 বছরের গাজা হামলায় সীমাবদ্ধ নয়, বরং 80 বছরের কম সময়ের ইতিহাস জুড়ে তা বারবার দেখা গেছে। ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের শক্তির এক গভীর আত্মবিশ্বাস থেকে এসেছে। হাতামি জোর দিয়ে বলেন, জাতি হিসেবে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। জ্যেষ্ঠ কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিকদের শাহাদাত বরণ করতে হয়েছে। কিন্তু তার দাবি, এই অসম যুদ্ধে তারা জয়লাভ করেছে, কারণ তারা শত্রুর ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এবং তাদের সব কৌশলগত লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে কোণঠাসা মনে করছিল, তখন তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখছে। এটি কেবল সামরিক শক্তি নয়, বরং এক মানসিক প্রতিরোধের বিজয়। সেনাপ্রধান আরও বলেছেন, তাদের এই ক্ষমতা সুরক্ষিত ও সুদৃঢ় থাকবে। তাদের প্রতিশোধমূলক অভিযান যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল, আর ভবিষ্যতেও দেশের প্রতিরক্ষা শিল্প, বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত উন্নয়নকে তারা আরও দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে নিয়ে যাবে। এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবছে না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এই পটভূমিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির একটি সতর্কবার্তা যেন শেষ পেরেক ঠুকে দেয়। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের উস্কানিমূলক হুমকির জবাবে বলেন, ইরানের প্রতিক্রিয়া আগের চেয়েও ভয়াবহ হবে। এই বিবৃতি যেন এক আসন্ন ঝড়ের শেষ পূর্বাভাস। এটি কেবল কথার কথা নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শক্তির ওপর ভিত্তি করে দেয়া একটি বাস্তব হুমকি। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করল।
এটি কেবল একটি দেশীয় প্রতিরক্ষা নীতি নয়, বরং এক কৌশলগত অবস্থান। তারা স্পষ্ট করে দিয়েছে তাদের উপর কোনো চাপ প্রয়োগ করে নিরস্ত্র করা যাবে না। ইরান নিজেদের শক্তিকে সম্পূর্ণ সংরক্ষিত এবং যে কোনো মুহূর্তে ব্যবহার করার জন্য প্রস্তুত রেখেছে। সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনো কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অন্ধকার হিমশীতল আর্কটিক সাগরের গভীরতা থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। ন্যাটোর জলসীমার কাছেই ভেসে উঠল এক দৈত্যাকার পারমাণবিক সাবমেরিন। এটি কোনো সাধারণ মহড়া ছিল না, এটি ছিল রাশিয়ার সামরিক শক্তির এক মেগা প্রদর্শন। ভ্লাদিমির পুতিনের নির্দেশে জুলাই ঝড় নামের এই সামরিক মহড়ার মাধ্যমে যেন গোটা বিশ্বকে এক নীরব হুমকি দেওয়া হলো। এই মহড়ার মূল নায়ক ছিল রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ওরেল। এটি শুধু একটি সাবমেরিন নয়, এটি শীতল যুদ্ধের এক ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। ওরেল হলো সোভিয়েত আমলে নির্মিত অস্কার 2 শ্রেণীর সাবমেরিন। 1980-এর দশকের শেষ দিকে তৈরি হওয়া এই সাবমেরিনগুলো মূলত শত্রু দেশের বিশাল জাহাজ বহরকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল। আর্কটিক সাগরের ঠান্ডা জলে ওরেল তার আসল শক্তি দেখালো। মহড়ার শেষ দিনে ব্যারেন্টস সাগরে লক্ষ্য করে নিক্ষেপ করা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবর। এটি একা ছিল না, তার সঙ্গে ছিল আরও দুটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, গ্রানিট এবং অনিক্স।
এই 3টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে উৎক্ষেপণ করে আমেরিকা যেন এক নতুন বার্তা দিল। গ্রানিট ক্ষেপণাস্ত্রের কথা না বললেই নয়। এর ওজন প্রায় 7,000 কেজি এবং এটি 500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। বিমানবাহী রণতরীর মতো শক্তিশালী লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্যই এর জন্ম। এর বিশাল আকারের কারণে এটি কেবল কয়েকটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজেই বসানো যায়। ওরেল সাবমেরিন এমন 24টি গ্রানিট ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে এখানেই এক বড় মোচড়। রাশিয়া এখন ধীরে ধীরে এই পুরনো প্রযুক্তির সাবমেরিনগুলোকে বিদায় জানাচ্ছে। ওরেলের মতো অস্কার 2 সাবমেরিনগুলো এখন অবসরের পথে। তাদের বদলে আসছে আরো নতুন, আরো উন্নত এবং আরো ভয়ঙ্কর ইয়াসেন ক্লাস সাবমেরিন। ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলো আকারে ছোট এবং শান্ত, কিন্তু তাদের ক্ষমতা অনেক বেশি। তারা গ্রানিটের মতো বিশাল ক্ষেপণাস্ত্রের বদলে 32টি ছোট এবং আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর চেয়েও বড় কথা হলো তারা জিরকন নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই দ্রুত যে এদের থামানো প্রায় অসম্ভব। তাহলে কি রাশিয়া এই পুরনো সাবমেরিন দিয়ে শক্তি প্রদর্শন করে আসলে নতুন সাবমেরিনের ক্ষমতা সম্পর্কে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল? এই মহড়া কি কেবলই পুরনো অস্ত্রের ক্ষমতা দেখানো ছিল, নাকি এর আড়ালে নতুন অস্ত্রের ভান্ডার থেকে ভবিষ্যতের কোনো ইঙ্গিত দেওয়া হলো? সম্ভবত পুতিন দেখাতে চাইলেন রাশিয়ার সামরিক সক্ষমতা শুধু আধুনিক হাইপারসনিক অস্ত্রে সীমাবদ্ধ নয়, বরং তাদের পুরনো দিনের অস্ত্রগুলো এখনো যথেষ্ট শক্তিশালী। পুরনোকে বিদায় জানানোর আগে যেন শেষবারের মতো তার গর্জন শোনা গেল। এই মহড়া কেবল একটি সাবমেরিন অনুশীলন ছিল না, এটি ছিল প্রযুক্তির বিবর্তন এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতি রাশিয়ার মনোভাবের এক প্রতীকী প্রকাশ। পারমাণবিক সাবমেরিনের নীরব যাত্রা, বিশ্ব কি যুদ্ধের মুখে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার জলসীমার কাছে 2টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে খবরের শিরোনামে এখন একটাই প্রশ্ন: বিশ্ব কি আরেকটা স্থায়ী যুদ্ধের যুগে প্রবেশ করছে, নাকি এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনার সূত্রপাত হয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্য থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। এই ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা, যা রাশিয়ার নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ট্রাম্প মেদভেদেভের এই মন্তব্যকে বোকামিপূর্ণ ও উস্কানিমূলক হুমকি বলে অভিহিত করেন। এর জবাবেই তিনি রাশিয়ার কাছাকাছি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ, যা একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যে কোনো রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়া। সেই বার্তা হলো ওয়াশিংটন আর কোনো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না। ট্রাম্পের এই কৌশল শুধু সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন, যারা রাশিয়ার পক্ষে থাকবে তাদেরও এর মূল্য দিতে হবে। এর ফলে ভারত ও ব্রিক্স জোটের মতো দেশগুলোকেও ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন 4র্থ বছরে পড়েছে এবং এই যুদ্ধই এখন বিশ্বজুড়ে অস্থিরতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু মস্কো এই চাপকে অগ্রাহ্য করে চলেছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভুল পদক্ষেপ, সেটা মৌখিক হোক বা কৌশলগত, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিষয়ক বিশ্লেষক এলেনা পেট্রোভের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন আগ্রাসন রোধ করতে পারে, অন্যদিকে রুশদের ভুলভাবে কোনো কিছু বোঝার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, শব্দের গুরুত্ব আছে। যখন কেউ পারমাণবিক প্রতিশোধের হুমকি দেয়, তখন আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক উত্তেজনা কি কূটনীতির জায়গা দখল করবে, নাকি বিশ্ব পরমাণু উত্তেজনার এক নতুন যুগে প্রবেশ করবে?
বর্তমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে যে সামান্য আস্থা ছিল তাও এখন ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর আনুষ্ঠানিক আলোচনার অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক অস্ত্রের এই যুগে সামান্য ভুল বোঝাবুঝিও কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়।